গুড মর্নিং বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি হুমায়ুনের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমি আগের দিন হুমায়ুন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথমে আমি হুমায়ুনের ইন্ট্রোডাকশন সম্পর্কে বলেছি, তারপর বাহাদুর শাহের সাথে দ্বন্দ্ব কীভাবে হয়েছিল সে সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব গুজরাট অভিযান নিয়ে, মানে হুমায়ুন কি করে গুজরাট অভিযান করেছিল সে সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে বেশি দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখব গুজরাট অভিযানের সূচনাটা কিভাবে হয়েছিল। হুমায়ুন গুজরাট অভিযানের জন্য 1535 খ্রিস্টাব্দে আগ্রা ত্যাগ করে রায়সিন এবং সারঙ্গপুর হয়ে গুজরাটের পথে উজ্জয়িনীতে এসে উপস্থিত হন। তাহলে কোথায় দিয়ে গেছিল হুমায়ুন? প্রথমে তো আগ্রা ত্যাগ করলো, তারপর রায়সিন হয়ে সারঙ্গপুর হয়ে উজ্জয়িনীতে এসে উপস্থিত হলেন। এভাবে তিনি পূর্ব মালব জয় করলেন এবং বাহাদুর শাহের যাতায়াত রোধ করলেন। বাহাদুর শাহের সম্পর্কে আমি আগেই জানিয়েছি কে ছিলেন বাহাদুর শাহ। এবার সেটা হচ্ছে, তাহলে তিনি কি করলেন? এই সব কিছু করে পূর্ব মালব তিনি জয় করলেন আর বাহাদুর শাহের পথ রোধ করলেন। বাহাদুর শাহ তখন চিতোর দখলে ব্যস্ত ছিলেন। বাহাদুর শাহ তখন ওই যে বলেছিলাম, বাহাদুর শাহ 1534 খ্রিস্টাব্দে চিতোর আক্রমণ করেছিল, তো তিনি তখন চিতোর আক্রমণ করতে ব্যস্ত ছিলেন। ঠিক আছে, বাহাদুর শাহ কোথায় ব্যস্ত ছিলেন? চিতোর দখলে ব্যস্ত ছিলেন। হুমায়ুনের যে মালব আগমন বাহাদুর শাহকে চিন্তিত করে দিয়েছিল, কারণ চিতোরের খুব কাছাকাছি মালব এলাকাটা। তো হুমায়ুন যখন মালব আক্রমণ করলো, মানে জয় করলো, তখন বাহাদুর শাহ অনেক চিন্তায় পড়ে গেল যে এবার তাহলে বাহাদুর শাহের কাছাকাছি সে চলে এসছে। বাহাদুর শাহ যত সহজ ভেবেছিল চিতোর আক্রমণটা, ততটা কিন্তু সহজ ছিল না। মানে বাহাদুর শাহ যতটা ইজিলি চিতোর আক্রমণ করতে পারত, ততটা কিন্তু সহজ ছিল না। রাজপুতরা অনেক দক্ষতার সাথে বাহাদুর শাহের দক্ষ গোলন্দাজি বাহিনীর সাথে লড়াই করেছিল। তাহলে কি করেছিল রাজপুতরা? দক্ষতার মাধ্যমে বাহাদুর শাহের সাথে লড়াই করেছিল। বাহাদুর শাহের গোলন্দাজ বাহিনীর সাথে লড়াই করেছিল। কিন্তু শেষে কি হয়? শেষে রাজপুতরা পরাজিত হয়ে যায় এবং তারা বাহাদুর শাহের কাছে বশ্যতা স্বীকার করে নেয়। তো রাজপুতরা কি হলো? পরাজিত হয়ে গেল। ঠিক আছে, রাজপুতরা পরাজিত হয়ে গেল। অবশেষে 1534 খ্রিস্টাব্দের মার্চ মাসে চিতোরটা মানে পরাজিত হয়ে যায়। চিতোর বশ্যতা স্বীকার করে ফেলে এর কাছে, বাহাদুর শাহের কাছে। চিতোর কবে বশ্যতা স্বীকার করেছিল? 1534 খ্রিস্টাব্দে মার্চ মাসে। এবার এই একই সময় মানে 1534 খ্রিস্টাব্দে হুমায়ুনের সাথে বাহাদুর শাহ উজ্জয়িনীর 80 মাইল উত্তরে মান্দাসোরে সংঘর্ষে মুখোমুখি হন। তাহলে কোথায় হুমায়ুন আর বাহাদুর শাহ মুখোমুখি ছিল?
উজ্জয়িনী আশি মাইল উত্তরে, ঠিক আছে, 80 মাইল উত্তরে মান্দাসোর বলে একটা জায়গা আছে, ওইখানে এদের কনফ্লিক্টটা ওখানে হয়েছিল। বাহাদুর শাহ তার বিখ্যাত গোলন্দাজ বাহিনী মানে বিখ্যাত গোলন্দাজি রুমি খানকে যুদ্ধে নিয়োগ করেছিল। আমরা আগেই জেনেছিলাম যে বাহাদুর শাহ দুজন গোলন্দাজিকে নিয়োগ করেছিলেন, একজন রুমি খান আর একজন খাজা সফর। এই দুজনের মধ্যে রুমি খানকে এই যুদ্ধে মানে হুমায়ুনের সামনে দাঁড় করিয়েছিল। রুমি খানকে, তাহলে কাকে করেছিল? রুমি খানকে, ঠিক আছে। প্রথম দিকে মোগল বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল মোগল বাহিনীর। পরের দিকে মোগল বাহিনীরা কী করলো, মানে মোগল বাহিনীরা করলো হচ্ছে বাহাদুর শাহ যেখানে ছিল সেখানের এলাকার সমস্ত যোগাযোগ মানে খাদ্যাভ্যাস সব কিছু বন্ধ করে দিল। তাতে কি হলো, সেনাদের মধ্যে খাদ্যের অভাব দেখা গেল এবং সেনারা মনোবল হারাতে থাকলো। তাহলে কি করলো মোগল বাহিনী? সব রকম যোগাযোগ বন্ধ করে দিল। তাতে বাহাদুর শাহের সেনাদলদের মনোবল হারাতে থাকলো এবং তাদের মধ্যে খাদ্যাভাব দেখা গেল। এবার হচ্ছে বাহাদুর শাহের মান্ডুতে পালিয়ে যাওয়া। কেন মান্ডুতে পালিয়ে গেছিল? যখন দেখলো যে মোগল বাহিনী এরকম চাল চেলেছে, খাদ্যাভাবকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ সব কিছু বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু বাহাদুর শাহ দেখলো যে যুদ্ধটা এবার অসম্ভব, আমার কাছে যুদ্ধ করাটা খুব অসম্ভব হয়ে পড়ছে। সেই জন্য বাহাদুর শাহ কী করলো, নিজের সাথে কিছু অভিজাতদের নিয়ে, মানে বাহাদুর শাহের যে অভিজাতরা ছিল তাদেরকে নিয়ে সে মান্ডুতে পালিয়ে গেল। বাহাদুর শাহের সেনাবাহিনীদের হুমায়ুন নিজের পক্ষে আনতে সচেষ্ট হয়েছিলেন। এবার বাহাদুর শাহের যে কিছু অভিজাতরা তখনও সেখানে মজুদ ছিল, তাদেরকেও হুমায়ুন নিজের সপক্ষে নিয়ে চলে এসেছিল। আর হুমায়ুনের সবচেয়ে বড় সাফল্য কী ছিল? রুমি খানকে নিজের দলে টেনে আনা। তাহলে হুমায়ুনের সবচেয়ে বড় সাফল্য কি? রুমি খানকে নিজের দলে টেনে আনা। এবার হচ্ছে বাহাদুর শাহ চম্পানিরে পালিয়ে যাওয়া। চম্পানিরে কেন পালিয়ে গেছিল? যখনই বাহাদুর শাহ মান্ডুতে পালিয়ে গেল, হুমায়ুনও কী করলো, তার পিছনে পিছনে তাকে ধাওয়া করলো। ঠিক আছে, হুমায়ুনও ধাওয়া করলো। কাকে করলো? বাহাদুর শাহকে। বাহাদুর শাহ হুমায়ুনের সাথে একটা সন্ধি করার চেষ্টা করলো। কি সন্ধি করার চেষ্টা করেছিল? সন্ধিটা হলো গুজরাট ও চিতোরের বদলে মুঘলদেরকে মালব দিয়ে দেবে। তাহলে সন্ধিটা কি ছিল? গুজরাট এবং চিতোরের বদলে মালব দিয়ে দেবে। এবার যখন সন্ধিটা চলছিল তখন হুমায়ুন কি করলো,
হুমায়ুন তার সেনাদলকে বলল যে তোমরা হঠাৎই মান্ডু আক্রমণ করো। তো তার সেনাবাহিনীও তাই করলো, মান্ডু হঠাৎই আক্রমণ করে দিল। এবার বাহাদুর শাহ দেখলো যে সেখানে থাকা উচিত হবে না তার। সেই জন্য বাহাদুর শাহ মান্ডু ত্যাগ করে চম্পানিরে পালিয়ে গেল। এবার 3 দিন ধরে হুমায়ুন মান্ডু লুট করতে থাকলো। লুট করার পর সেও বাহাদুর শাহকে অনুসরণ করে চম্পানিরের দিকে অগ্রসর হতে শুরু করলো। এবার চম্পানির একটা অরণ্যবেষ্টিত দুর্ভেদ্য দুর্গ ছিল। এবার বারবার যখন বাহাদুর শাহ বারবার পরাজয় হচ্ছিল, এবার আর তার সাথে যে অভিজাতরা ছিল তারাও অনেক কমে এসেছিল, তাদেরকে হারিয়ে ফেলেছিল, তাতে বাহাদুর শাহের কি হয়, ক্ষমতা হ্রাস পেয়েছিল। তাই বাহাদুর শাহ তার সেনাদেরকে চম্পানিরের দায়িত্ব দিয়ে পরিবার সহ উপকূলবর্তী এলাকা দিউতে চলে আসেন। তাহলে বাহাদুর শাহ কি করলো, সেনাদলকে তার চম্পানিরের দায়িত্ব দিল আর দিউতে চলে এলো। তার পরিবার সহকে নিয়ে উপকূল এলাকা অঞ্চল দিউতে চলে এলো। এবার হুমায়ুন কি করতো, হুমায়ুন না বাহাদুর শাহের বাহাদুর শাহ যেখানে যাচ্ছে সেখানে সব কিছুর খবর হুমায়ুন রাখতো। এবার তিনি চম্পানির দখল না করে তিনি উপকূলীয়বর্তী এলাকা ক্যাম্পে আক্রমণ করলো। হুমায়ুন তাহলে কি করলো, হুমায়ুন চম্পানির দখল না করে ক্যাম্পে আক্রমণ করলো। এবার বাহাদুর শাহ তখন কি হলো, তখন নিরুপায় হয়ে গেল। নিরুপায় মানে কি, তখন সব কিছু তিনি ভাবলেন যে এবার কি হবে, এবার তো আমার তো পালানোর উপায় নেই। তো বাহাদুর শাহ নিরুপায় হয়ে পর্তুগিজদের হাতে সাহায্য চাইল। দিউতে তখন পর্তুগিজদের সময় ছিল, ওই ক্যাম্পে দিউ এগুলো উপকূলবর্তী অঞ্চলগুলোতে সব পর্তুগিজরা থাকতো। তাদের কাছে তিনি এই বাহাদুর শাহ সাহায্য চাইল এবং তিনি দিউতে চলে আসেন এবং তিনি দিউতেই থাকেন। ঠিক আছে, তিনি দিউতেই থাকেন পর্তুগিজদের সাহায্যে। এবার হচ্ছে হুমায়ুনের গুজরাট দখল। এবার গুজরাটে তো বাহাদুর শাহের কোনো প্রভাব ছিল না, তো হুমায়ুন কি করলো, সেই সুযোগ নিয়ে চম্পানির দখল করলো। হুমায়ুন কি করলো, চম্পানির দখল করলো। এখানে সমস্ত ধনরত্ন তিনি লুট করে সেনাদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। তিনি গুজরাটের অভিজাতদের মধ্যেও ধনরত্ন বিলিয়ে দিয়েছিল। তিনি তাহলে কি করেন, গুজরাটের যে অভিজাতরা ছিল তাদের মধ্যেও তিনি সব ধনসম্পত্তি বিলিয়ে দিয়েছিল। এবার যখনই এই অভিজাতদেরকে তিনি সব ধনসম্পত্তি বিলিয়ে দিল, তখন কি হলো, অভিজাতরা হুমায়ুনের সপক্ষে চলে এলো। এভাবে তিনি প্রথমে দাক্ষিণাত্য জয় করলেন, দক্ষিণ গুজরাট যেটা সেটা জয় করলেন। তিনি তাহলে কি, তিনি দাক্ষিণাংশ জয় করলেন। এই দাক্ষিণাংশ দক্ষিণ গুজরাট, গুজরাটের দক্ষিণ অংশটাকে তিনি জয় করে নিলেন। এবার বর্ষার জন্য তিনি উত্তর গুজরাট অভিযানটাকে স্থগিত রেখেছিল। তিনি ভেবেছিলেন যে এখন বর্ষা আসবে, তো উত্তর গুজরাট থাক, পরে দখল করব। এবার এই সুযোগ বুঝে বাহাদুর শাহ তার একটা কৃতদাস ইমাদ উল মুলককে নিয়োগ করলেন। কাকে নিয়োগ করলেন, বাহাদুর শাহ ইমাদ উল
মুলককে নিয়োগ করলেন। এবার এই ইমাদ উল মুলক প্রজাদের থেকে রাজস্ব সংগ্রহ করে 30,000 সেনার একটি বাহিনী গঠন করলো। তাহলে ইমাদুল কি করলো? প্রজাদের থেকে রাজস্ব আদায় করলো আর 30,000 একটি বাহিনী গঠন করলো। তিনি আহমেদাবাদের কাছে মাহমুদাবাদে হুমায়ুনের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন। তাহলে কোথায়? আহমেদাবাদে কাছে মাহমুদাবাদে, ঠিক আছে, মাহমুদাবাদে তিনি হুমায়ুনের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন। কে? এই ইমাদুল মুলক মাহমুদাবাদের কাছে মানে মাহমুদাবাদে হুমায়ুনের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন, কিন্তু এখানে মুঘলরা জয়ী হয়ে যায় এবং 1535 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে হুমায়ুন আহমেদাবাদ দখল করতে সক্ষম হন। তাহলে কত খ্রিস্টাব্দে আহমেদাবাদটা করেছিল? 1535 খ্রিস্টাব্দে, ঠিক আছে। হুমায়ুনরা দখল করতে সচেষ্ট হন, মানে তার উত্তর গুজরাটটাও দখল করা হয়ে গেল, পুরো গুজরাটটাই তো দখল করা হয়ে গেল। এবার হচ্ছে হুমায়ুনের গুজরাটে থাকার সমস্যা। কি সমস্যা দাঁড়িয়েছিল? গুজরাট অভিযানটা হুমায়ুনের কাছে একটা স্মরণীয় কীর্তি। প্রশাসন নিয়ে তিনি প্রশাসন নিয়ে নিশ্চিন্ত হতে পারেননি। তার সঙ্গে যে আফগানরা এসেছিল তারা আফগানিস্তান থেকে গুজরাটে এসে চাকরি করতে চাননি, ঠিক আছে। এই একটা সমস্যাটা কি? আফগানিস্তান থেকে যে আফগানরা এসেছিল তারা আফগানিস্তান থেকে গুজরাটে আসতে চায়নি। গুজরাটে চাকরি করতে আসতে চাননি। এবার কেন চাননি? কারণ তারা তো বাহাদুর শাহকে পরাজিত করে দিয়েছিল, আর তারা গুজরাটটাকে লুটও করে নিয়েছিল। তো তারপরেও যে তাদের কোনো কাজের ইচ্ছা সেটাই তাদের ছিল না। তো এটা হচ্ছে সেকেন্ড কারণ। এক হচ্ছে বাহাদুর শাহকে পরাজিত করেছিল, আর সেকেন্ড কারণ কি? গুজরাট লুট করেছিল। হিন্দু বেগ হুমায়ুনকে বলেছিল সঞ্চিত অর্থ আদায় করে বাহাদুর শাহকে ফিরিয়ে দিতে, ঠিক আছে, কিন্তু তাতে হুমায়ুন রাজি হয়নি। তাহলে হিন্দু বেগরা কি বলেছিল? এটা থার্ড কারণ। হিন্দু বেগরা বলেছিল বাহাদুর শাহকে সঞ্চিত অর্থ ফিরিয়ে দিতে।
কিন্তু হুমায়ুন এতে রাজি হয়নি। হুমায়ুন কি করলো, আশকারিকে গুজরাটের অভিযানে পাঠান। ঠিক আছে, হুমায়ুন কি করেছিল, হুমায়ুন আশকারি কে ছিল, হুমায়ুনের ভাই, যিনি সম্বলের রাজা ছিলেন, সম্বলের শাসক ছিলেন। এই আশকারিকে গুজরাট অভিযানে পাঠান। এবং হিন্দু বেগকে তার 5,000 সৈন্যবাহিনী দিয়ে সাহায্যের জন্য নির্দেশ দিয়েছিল। তাহলে কি, হিন্দু বেগকে 5,000 সৈন্য দিয়ে সাহায্যের নির্দেশ দিয়েছিল। এবার হচ্ছে গুজরাটকে 5টি ভাগে ভাগ করা হয়েছিল। গুজরাটকে 5টি ভাগে ভাগ করা হয়েছিল। এবার আদায়কৃত রাজস্বের একটি করে অংশ কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। তিনি বাবরের মতো ওয়াজ ব্যবস্থাকে কাজে লাগিয়েছিল, আর কোনো খালিশ অঞ্চল তিনি রাখেননি। তাহলে এই ওয়াজ ব্যবস্থাটা কি, তিনি বাবরের মতো ওয়াজ ব্যবস্থা চালু করেছিল। ওয়াজ ব্যবস্থাটা কি, ওয়াজ ব্যবস্থাটা হচ্ছে বেতনের বিনিময়ে সেনাদের জমি প্রদান। আর খালিশ কি, খালিশটা এখানে লেখার জায়গা নেই, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। খালিশ হচ্ছে সরকারি জমিকে বলা হতো। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। খালিশ হচ্ছে সরকারি জমিকে বলা হতো। ঠিক আছে, তো তিনি কোনো খালিশ জমি রাখেনি, আর এদিকে তোমার কি বলে, বাবরের মতো ওয়াজ ব্যবস্থাকে তিনি কাজে লাগিয়েছিলেন। এবারের পয়েন্ট হচ্ছে হুমায়ুনের মান্ডুর উদ্দেশ্যে রওনা দেওয়া। তাহলে কিসের জন্য রওনা দিয়েছিলেন, গুজরাটে সব ব্যবস্থা তিনি করে গেছিলেন। ঠিক আছে, এই যে আমি বললাম এখানে এত কিছু, গুজরাটে সব ব্যবস্থা তিনি রেডি করে তিনি মান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাহলে কি, গুজরাটে সব ব্যবস্থা রেডি করে মান্ডুর উদ্দেশ্যে রওনা দিলেন, উদ্দেশ্যে রওনা দেন। ঠিক আছে, এবার মান্ডু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন, কারণ হচ্ছে এটি উত্তর ভারতকে পশ্চিমের সাথে যুক্ত করত। তাহলে মান্ডুটা উত্তর ভারতকে পশ্চিমের সাথে যুক্ত করত। করেছিল। এবার হুমায়ুন তার সব পরিবারকে নিয়ে মান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। ঠিক আছে, এতটা আশা করি বুঝেছো সবাই। এবার হচ্ছে হুমায়ুনের আশকারিকে গুজরাট অভিযানে প্রেরণ করা এবং তার অভিযানে বিফলতা। তার মানে কার, আশকারির অভিযানে বিফলতা। এবার আশকারি যখন গুজরাটে অভিযান করলো তখন তিনি কিন্তু সফল হতে পারেনি। এই যে সেই জন্য বলেছি তার অভিযানে বিফলতা, কারণ অভিজাতরা কেউ গুজরাটকে আপন করে নিতে পারেননি। এই অভিজাতরা মানে যে আফগান অভিজাতরা ছিল, গুজরাটকে আপন করে নেননি। মুঘলদের প্রতি
স্থানীয় মানুষদের মনোভাবও কিন্তু ভালো ছিল না। এবার ওখানকার যে স্থানীয় মানুষরা ছিল তাদেরও মুঘলদেরকে পছন্দ ছিল না। বাহাদুর শাহকে তারা আঞ্চলিক প্রতীক হিসেবে মনে করতেন। এই যে স্থানীয় লোকরা ছিল তারা বাহাদুর শাহকেই রাজা হিসেবে মনে করতেন। হিন্দু বেগরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করতে শুরু করেছিলেন। মানে হিন্দু বেগরা নিজেদেরকে স্বাধীন বলছিল, স্বাধীন হিসেবে মনে করত। তাহলে গুজরাটে তখন কি হলো, অনেক অরাজকতা চলে এসেছিল। গুজরাটে অরাজকতা শুরু হয়েছিল। এবার হচ্ছে গুজরাটকে রক্ষা করার জন্য হুমায়ুনকে কিন্তু আরও পারদর্শী হওয়ার উচিত ছিল, কিন্তু হুমায়ুন সেরকম ছিল না, অত পারদর্শী কিন্তু হুমায়ুন ছিল না, আর সেরকম ইচ্ছাটাও তিনি প্রকাশ করেননি। এবার তার ফলে কি হয়, বাহাদুর শাহ পুনরায় ক্যাম্বে এবং ব্রোঞ্জ দখল করে আহমেদাবাদের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক আছে, তাহলে কি কি দিক থেকে অগ্রসর হয়েছিল? বাহাদুর শাহ ক্যাম্বে এবং ব্রোঞ্জ হয়ে আহমেদাবাদের দিকে অগ্রসর হলো। এবার আশকারি তো ওখানে বিফল হয়েছিল, তো আশকারি কি করলো, গুজরাট থেকে ফেরার চেষ্টা করছিল। তো কোথায় এলো আশকারি? চম্পানীরে এসে ঘাঁটি গাড়ল। কিন্তু চম্পানীরের যে অধিপতি ছিল তর্দি বেগ, সে আশকারিকে চম্পানীরের দুর্গে ঢুকতে দিল না। তাহলে চম্পানীরের অধিপতি কে ছিলেন? অধিপতি তর্দি বেগ, এ কোথাকার? চম্পানীরের অধিপতি। এবার আশকারি কি করবে? আশকারি এবার আগ্রায় চলে এসেছিল। এবার আশকারির হঠাৎ আগ্রায় আগমন হুমায়ুন কিন্তু ভালো চোখে দেখেননি। তিনি আশকারির সঙ্গে চিতোরে দেখা করলেন। তাহলে হুমায়ুন কোথায় দেখা করলেন? আগ্রায় কিন্তু আশকারি এসেছিল, কিন্তু হুমায়ুন কি করলো? চিতোরে তার সাথে দেখা করলো। চিতোরে আশকারির সাথে দেখা করলো। হুমায়ুন মান্ডু ত্যাগ করায়, যখনই মান্ডু ত্যাগ করলো হুমায়ুন, তখনই মালবটা মুঘলদের হাতছাড়া হয়ে গেল। তাহলে মান্ডু যেই ছাড়লো, হুমায়ুন তো মান্ডু ত্যাগ করে চিতোরে যাবে, তো যখনই মান্ডু ছাড়লো তখনই মালব হাতছাড়া হয়ে গেল। এতে কি হয়? এতে হুমায়ুনের মর্যাদা হানি হয়। কিন্তু তার ভাগ্য, মানে হুমায়ুনের ভাগ্য তার সহায়তা করে। কিরকমভাবে সহায়তা করেছিল? কিছুদিনের মধ্যেই পর্তুগিজদের হাতে বাহাদুর শাহের মৃত্যু হয়ে যায়। বাহাদুর শাহ তো অ্যাটাক করতো, ক্যাম্বে ও ব্রোঞ্জ হয়ে তিনি আহমেদাবাদের দিকে অগ্রসর হচ্ছিল, তখনই পর্তুগিজদের হাতে বাহাদুর শাহের মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, বাহাদুর শাহের মৃত্যু কাদের হাতে? পর্তুগিজদের হাতে। পর্তুগিজদের হাতে বাহাদুর শাহের মৃত্যু হয়ে যায়। ওকে, তাহলে এতটা অবধি আমাদের গুজরাট অভিযান শেষ হলো। এরপর কি আসবো? এরপর আমরা আসবো শের শাহের সাথে তার দ্বন্দ্ব, মানে হুমায়ুনের সাথে শের শাহের দ্বন্দ্ব নিয়ে আসবো। ঠিক আছে, আপাতত ভিডিওটা এইটুকুনি রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই করার।
আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটা থেকে যদি আপনি অনেক মূল্যবান তথ্য পেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক নথি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাতে আপনারা মানে সময়ে সময়ে আপনারা ইনফরমেশন পেতে থাকবেন। তাহলে এইটুকুনি আপাতত। থ্যাংক ইউ সো মাচ। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। বাই বাই।